সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ইতিমধ্যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা এই অধ্যায়ের প্রথম লেকচার তোমাদেরকে দিয়ে দিয়েছি। আজকে ধারাবাহিকতা বজায় রেখে তোমাদেরকে এই তাপগতিবিদ্যার দ্বিতীয় লেকচার শুরু করতে যাচ্ছি। তাপগতিবিদ্যার দ্বিতীয় লেকচারে আমরা প্রথমে যে জিনিসটা শুরু করব, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অর্থাৎ তাপ, আমরা এর আগে তাপগতিবিদ্যা সম্পর্কে বিভিন্ন রাশি সম্পর্কে আলোচনা করেছি। আজকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমি আলোচনা করতে যাচ্ছি। আমরা যে কোনো জিনিস থেকে সহজেই তাপ পেতে পারি। যেমন আমরা বাসায় কাঠ পোড়াইলে তাপ পেতে পারি, কিংবা আমরা যদি দুইটা হাত এভাবে ঘর্ষণ দেই তারপরেও তাপ উৎপন্ন হতে পারে, কিংবা কোনো বস্তু আরেকটা বস্তুর সঙ্গে যদি ঘর্ষণ খায় তাহলে সেখানেও তাপ উৎপন্ন হতে পারে। তাপ সহজে আমরা পেতে পারি। কিন্তু এই তাপ তো এক প্রকার শক্তি। এই শক্তিটাকে কাজে লাগানোটাই হলো জটিল বিষয়। অর্থাৎ আমরা যে তাপটাকে সহজেই অর্জন করতে পারি, সেই তাপ শক্তিটাকে আমরা যদি কাজে কতটুকু ব্যবহার করতে পারবো, এই বিষয়টা হলো আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। অর্থাৎ কাজ তথা যান্ত্রিক শক্তিকে এবং এই তাপ শক্তি কাজে তথা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হলে যান্ত্রিক শক্তি এবং তাপ পরস্পর সমানুপাতিক হবে। যান্ত্রিক শক্তি এবং তাপ পরস্পর সমানুপাতিক হবে। অর্থাৎ এই যে কাজ, ডাব্লুকে যদি আমরা কাজ ধরি আর তাপ হলো এইচ, এখানে পরস্পর সমানুপাতিক হবে। এখানে যে একটা ধ্রুবক আছে যেটাকে আমরা জুলের ধ্রুবক বলি। অর্থাৎ ডাব্লু হলো কাজের পরিমাণ, এইচ হলো তাপের পরিমাণ এবং জে হলো জুলের ধ্রুবক, যেকে তাপের যান্ত্রিক সমতা বা যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়ে থাকে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা যেটা সমীকরণ পেলাম, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের শক্তি নিত্যতার একটি বিশেষ রূপ। আমরা এখানে এই যে এর আগে দেখে সমীকরণ ডাব্লু আর এখানে হলো এইচের মান যদি আমরা 1 ধরি, অর্থাৎ এখানে এইচের মান যদি আমরা 1 ধরি, এইচের মান 1 ধরলে আমরা কি পাচ্ছি, এখানে ডাব্লু সমান যে পাচ্ছি এইচ যদি আমরা 1 ধরি, এইচের মানটা যদি আমরা 1 ধরি, অর্থাৎ তাপের যদি একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা বলা হয়। একক তাপ অর্থাৎ খেয়াল করতে হবে, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায়, এইটাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা আমরা বলতে পারি। তাপগতি সম্পর্কিত কয়েকটি রাশি আমাদের এখন জানতে হবে। তাপগতি সম্পর্ক প্রথমে আমরা যেটা জানতে চাচ্ছি সিস্টেম, অর্থাৎ পদার্থের বা জড়জগতের একটি অংশ যা পরীক্ষা নিরীক্ষার জন্য বিবেচনা করা হয়, সেই নির্দিষ্ট অংশটাকে সিস্টেম বা ব্যবস্থা বলে। আমরা যে কোনো জিনিস যদি পরীক্ষার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য যদি সিলেক্ট করে থাকি, নির্ধারণ করে থাকি, এই নির্ধারিত যে অংশটুকু থাকলো সেই প্রত্যেকটা অংশটুকু আমরা বলবো সিস্টেম। আর এই নির্দিষ্ট অংশটুকুর বা নির্দিষ্ট যে ব্যবস্থাটুকু আমরা যেটা সিলেক্ট করলাম, নির্ধারণ করলাম, তার সঙ্গে সংশ্লিষ্ট যে পারিপার্শ্বিক যে অবস্থাগুলো বাকিগুলো যে বিরাজ করতেছে সব কিছুই কিন্তু পরিপার্শ্ব বা পরিবেশ। আমরা তাপগতিবিদ্যার জড় পদার্থের যে কয়েকটি অংশ আমরা পরীক্ষার জন্য সিলেক্ট করব সেটা হলো সিস্টেম, এবং এই সিস্টেমের বাকি যে কাজগুলো থাকবে, নিয়ামক বলতে পারি বা পরিবেশ বলতে পারি, সব কিছুকে আমরা পরিপার্শ্ব বা পরিবেশ বলতে পারি। আর ব্যবস্থা বা সিস্টেমের অবস্থা অর্থাৎ তাপগতীয় আলোচনার ক্ষেত্রে যে সকল রাশির মান কোনো সিস্টেম বা ব্যবস্থার অবস্থা বর্ণনা করে, ব্যবস্থার অবস্থা বর্ণনা করে, সেই রাশিগুলোকে আমরা তাপগতীয় স্থানাঙ্ক বা অবস্থা পরিবর্তী বলি। তাপগতীয় স্থানাঙ্ক বা অবস্থা পরিবর্তী বলি। যেমন সাম্য অবস্থায় চাপকে আমরা পি দ্বারা, আয়তন ভি এবং উষ্ণতা
টি এর সাহায্যে সিস্টেমকে বর্ণনা করা হয়। তাহলে চাপকে পি, আয়তন ভি এবং উষ্ণতা টি এর সাহায্যে সিস্টেম বর্ণনা করা হয়। এখন সাম্যাবস্থা কী হলো? এই সাম্যাবস্থার সিস্টেম বা ব্যবস্থার সকল বিন্দুতে তাপগতীয় স্থানাঙ্ক অর্থাৎ চাপ, আয়তন এবং তাপমাত্রার মান একই থাকবে। চাপ, আয়তন এবং তাপমাত্রার মান একই থাকবে। আবার তাপগতীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেম বা ব্যবস্থা যে পরিবর্তনের কারণে তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হয়, সে পরিবর্তনকে তাপগতীয় পরীক্ষা বলা হয়, তাপগতীয় প্রক্রিয়া বলে। কোনো সিস্টেম, আবার বলছি শোনো, কোনো সিস্টেম বা ব্যবস্থা যে পরিবর্তনের কারণে তাপগতীয় স্থানাঙ্ক, যে স্থানাঙ্কগুলো একটু আগে আলোচনা করলাম, সেই স্থানাঙ্কের পরিবর্তন হয়, সে পরিবর্তনকে তাপগতীয় আমরা প্রক্রিয়া বলতে পারি। এখন যে সিস্টেমগুলো আমরা বললাম, যে কোনো আমরা পদার্থে বা জড়বস্তু যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, যে কোনো একটা সিস্টেম যদি কল্পনা করি, সেই সিস্টেমগুলো আসলে মূলত 3 প্রকার হয়ে থাকে। একটা উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে উন্মুক্ত সিস্টেম, যে সিস্টেমে পরিপার্শ্ব বা পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়ই বিনিময় করতে পারে, মানে ভরও বিনিময় করতে পারে এবং শক্তি উভয়ই বিনিময় করতে পারে, এই ধরনের সিস্টেমকে আমরা উন্মুক্ত সিস্টেম বলতে পারি। যেমন তোমাদের এর একটা উদাহরণ সহজে বলা যায়, যে তোমাদের বাসার পাশে যদি চিন্তা করো এই পুকুর থেকে থাকে, তা শীতকালে দেখবে যে, বর্ষাকালে দেখবে পুকুরে পুরা পানি ভর্তি আছে, আবার শীতকালে দেখবে পুকুরের পানি ধীরে ধীরে কমে কমে যাচ্ছে। অর্থাৎ এই যে পুকুরের পানি ধীরে ধীরে কমে যাচ্ছে, অর্থাৎ এখানে ভরও পরিবর্তন হচ্ছে এবং এর সঙ্গে শক্তি উভয়ের একটা বিনিময় করতেছে। এইটা হলো উন্মুক্ত সিস্টেমের একটা উদাহরণ। আবার এরপরে আসতেছে তোমাদের বদ্ধ সিস্টেম, অর্থাৎ যে সিস্টেম পরিপার্শ্ব বা পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না, তাকে বদ্ধ সিস্টেম বলে। শক্তি বিনিময় করতে পারে কিন্তু, খেয়াল করো, শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না, তাকে আমরা বদ্ধ সিস্টেম বলতে পারি। যেমন কোনো যদি পিস্টন দ্বারা কোনো গ্যাসকে বা পানিকে যদি আমরা আবৃত করে রাখি পিস্টন দ্বারা, যদি একটা মনে করে এখানে আঁকলে এরকম কিছু যদি হয়, মনে করলাম এখানে গ্যাস দিয়ে ভর্তি করা আছে, এটা একটা পিস্টন যদি আমি কল্পনা করি, এটা মনে করলাম গ্যাস ভর্তি আছে, এই জায়গার মধ্যে মনে করলাম গ্যাস ভর্তি আছে এবং এটা একটা আমার পিস্টন এবং এটা মসৃণ, এই তলটা হলো মসৃণ, অর্থাৎ এখানে কোনো ঘর্ষণজনিত বাধা নেই। তাহলে এই যে পিস্টনটা যে এখানে আছে, এখানে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে কি হবে? কিন্তু ওই গ্যাসের উপর কি হবে? শক্তি বিনিময় হবে, কিন্তু কি হবে? শক্তি বিনিময় করতে পারে কিন্তু গ্যাসের যে ভর, সে ভরটা কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে যে আমি যে এই বদ্ধ সিস্টেম আলোচনা করতেছি, বদ্ধ সিস্টেমে যদি আমি এখানে একটা গ্যাস ভর্তি মনে করলাম, এখানে সিলিন্ডার আছে, গ্যাস ভর্তি সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন আমি সেট করলাম, এখানে মসৃণ তল, অর্থাৎ এই সিলিন্ডারটার মধ্যে যে তল আছে মসৃণ তল, এবং এখানে পিস্টনটা যখন সামনে পিছনে আপ ডাউন যাতায়াত করবে তখন কোনো বাধা সে পাবে না, বাধা অতিক্রম করতে হবে না। তাই এখানে যে গ্যাস আছে, গ্যাসকে যদি আমি এই পিস্টনটা দিয়ে চাপ দিই তাহলে কী হবে? শক্তি বিনিময় হবে, কিন্তু গ্যাস যে আছে, গ্যাস তো এখানে অবস্থান, যা গ্যাস সেই গ্যাস একই পরিমাণে আছে, অর্থাৎ গ্যাসের ভরের কোনো পরিবর্তন হবে না। এই ধরনের সিস্টেমটাকে আমরা বদ্ধ সিস্টেম বলি, অর্থাৎ আমাদের ভরের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু শক্তির বিনিময় হচ্ছে, এই ধরনের সিস্টেমকে আমরা বদ্ধ সিস্টেম বলতে পারি। আর একটা বিচ্ছিন্ন সিস্টেম, যে সিস্টেম পরিপার্শ্ব বা পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না, অর্থাৎ ভর বা শক্তি কোনো কিছুর বিনিময় করে না, তাকে বিচ্ছিন্ন, মানে ভরেরও বিনিময় করে না কিন্তু শক্তিরও বিনিময় করে না, তাকে আমরা বিচ্ছিন্ন সিস্টেম বলি। এটা রসায়নের বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে, যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে এর মধ্যে পড়বে বিচ্ছিন্ন সিস্টেমের মধ্যে। তাহলে এখন আমরা যে সিস্টেম 3টা আছে আমাদের, উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম, এই সিস্টেম সম্পর্কে আমরা এখন জানলাম। এখন আমরা জানতে যাচ্ছি অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। অভ্যন্তরীণ শক্তি, আচ্ছা একটা জিনিস সহজেই তোমরা মনে রাখো, কোনো কাজ করতে গেলে যদি কোনো যন্ত্র কাজ করতে যায়, তাহলে যন্ত্রের মধ্যে যদি আমরা কোনো বাহ্যিক
থেকে বাহির থেকে কোনো তাপ প্রয়োগ করি, তাহলে যন্ত্রটা প্রথমে নিজে কি হবে, তাপ গ্রহণ করে যন্ত্রটা নিজে উষ্ণ অবস্থায় কিছুটা আসবে, তারপর সে যন্ত্রটি দিয়ে আমরা কাজ সম্পন্ন করতে পারবো। অর্থাৎ প্রথমে আমরা যদি এখান থেকে যদি আমরা তাপ প্রয়োগ করি, এখানে একটা যন্ত্র আছে, এখানে একটা তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করলে প্রথমে এটা তাপ ধরলাম, এই তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করার কারণে যন্ত্রটার মধ্যে যে অবস্থা আছে এই যন্ত্রটা প্রথমে কি করবে, এই তাপ যখন আমি এখানে প্রয়োগ করব তখন যন্ত্রটা নিজে কিছুটা তাপ গ্রহণ করবে, নিজে তাপ গ্রহণ করবে, তারপর যন্ত্রটা দিয়ে আমরা কাজ সম্পন্ন করতে পারি। অর্থাৎ যন্ত্রটার মধ্যে যে অভ্যন্তরীণ যে শক্তি, তাপ গ্রহণ করলে যন্ত্রটার মধ্যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং সেই বৃদ্ধি বলে আমরা কাজ সম্পন্ন করতে পারছি। আবার যদি ঠিক এর বিপরীত হয়, আমরা যন্ত্র থেকে তাপ আমরা যদি বাইরে প্রয়োগ করি, তাপটা যদি ঠিক এখানে আসে, এদিকে আসে, কাজ থেকে আসে, এটা যে কাজ থেকে এবার এটা ডাব্লু ধরলাম, কাজ থেকে যদি আবার যন্ত্র থেকে আমরা যদি তাপ পেয়ে থাকি, তার মানে কি যন্ত্রটা কি তাপশক্তি, তার যন্ত্রর ভিতর থেকে তাপশক্তি হ্রাস করতেছে, বের করে দিচ্ছে। অর্থাৎ যন্ত্র এখানে অভ্যন্তরীণ শক্তি কমে যাচ্ছে, তাপশক্তি কমে যাচ্ছে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি এক্ষেত্রে হ্রাস পাচ্ছে। এক ক্ষেত্রে কী হলো, আমরা যখন তাপ প্রয়োগ করলাম, বাহ্যিক তাপ প্রয়োগ করলাম, যন্ত্রের মধ্যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলো, তাপ বৃদ্ধি পেলো, যার কারণে কাজ সম্পন্ন হলো। আবার যন্ত্র পরিপার্শ্ব থেকে আমরা, অর্থাৎ বাহ্যিক থেকে কাজ থেকে যদি আমরা যন্ত্রের মধ্যে তাপ নিয়ে আসি এবং তাপশক্তি যন্ত্র থেকে যদি হ্রাস পায়, তাহলে এখানে অভ্যন্তরীণ শক্তি, এক্ষেত্রে যন্ত্রটার কি অভ্যন্তরীণ শক্তি কী হচ্ছে, হ্রাস পাচ্ছে। একেই আমরা অভ্যন্তরীণ শক্তির বিষয়টাকে এরকম, তাহলে আমরা বলতে পারি প্রত্যেক সিস্টেমের মধ্যে শক্তি অন্তর্নিহিত বা সুপ্ত অবস্থায় থাকে, যা কাজ সম্পাদন করতে পারে এবং অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। সিস্টেমে তাপ প্রয়োগ করলে অভ্যন্তরীণ, সেই সিস্টেমে যদি তাপ প্রয়োগ করি তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, এবং সিস্টেমকে শীতল করলে আমরা কী পাবি, অভ্যন্তরীণ শক্তি। এই সিস্টেমটাকে যদি আমরা শীতল করি তাহলে কি অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অভ্যন্তরীণ শক্তি বা কাজের মধ্যে যে সম্পর্ক, যখন কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ করে তখন সেই তাপশক্তি কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং তাপশক্তির বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। এখন যদি আমরা কোনো সিস্টেমে যদি আমরা ডেল কিউ পরিমাণ তাপশক্তি সরবরাহ করা হলো, যদি ডেল কিউ পরিমাণ তাপশক্তি সরবরাহ করি এবং সিস্টেমের তাপশক্তির অভ্যন্তরীণ শক্তি যদি পরিবর্তন আমরা ডেল ইউ ধরি, হ্যাঁ, এবং এই সিস্টেম দ্বারা পরিবেশের বাহ্যিক যে কাজ সম্পাদন হবে সেটার পরিমাণ যদি ডেল ডাব্লু ধরি, তাহলে আমরা গাণিতিকভাবে আমরা এই ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লু পড়েছি। এখানে যদি আমরা এটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখানে যদি আমরা এটা যেহেতু ক্ষুদ্র পরিবর্তন, সেখানে ডেল কিউ আমরা ডিকিউ ধরতে পারি, এটা ডিকিউ সমান ডিইউ প্লাস ডি ডাব্লু। অর্থাৎ এই উপরে যে সমীকরণটা আমরা এর আগে দেখলাম, উপরের যে সমীকরণটা আলোচনা করলাম, ডিকিউ সমান ডিইউ প্লাস ডি ডাব্লু, হ্যাঁ, এই আমরা যে সমীকরণ একটুকে দেখলাম ডিকিউ সমান ডিইউ প্লাস ডি ডাব্লু। এখন এই ডিকিউ প্লাস ডিইউ প্লাস ডি ডাব্লু আমরা যে চিন্তা করি তাহলে কি পাই আমরা, ধনাত্মক এবং ঋণাত্মকের ক্ষেত্রে কখন কীভাবে চিন্তা করতে পারি। তো ডিকিউ যদি ধনাত্মক ধরে, এই ডিকিউ ধনাত্মক ধরা হবে যদি সিস্টেমে তাপ সরবরাহ করে, একটু আগে যেটা চিত্র দেখে বোঝাই দিলাম তোমাদের, এই ডিকিউ ধনাত্মক ধরা হবে যদি সিস্টেমে তাপ সরবরাহ করা হয়, এবং ঋণাত্মক হবে যদি তাপশক্তি সিস্টেম থেকে পরিবেশে যায় বা সিস্টেমে তাপ হারায় বা পরিবেশে যায়, এটা তখন হবে ডিকিউ ঋণাত্মক। আবার ডিইউ কি হবে, ডিইউ ধনাত্মক হবে যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, এবং ডিইউ ঋণাত্মক হবে, অর্থাৎ ডিইউ ঋণাত্মক হবে যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিটা হ্রাস পায়, যেহেতু ডিইউ দ্বারা অভ্যন্তরীণ শক্তি আমরা মিন করতেছি। আর ডিডাব্লু হলো, ডিডাব্লু ধনাত্মক হবে যদি সিস্টেম দ্বারা পরিপার্শ্বের উপর কাজ সম্পাদিত হয়, এবং ডিডাব্লু ঋণাত্মক হবে যদি পরিপার্শ্ব সিস্টেমের উপর কাজ করে। অর্থাৎ যদি পরিপার্শ্বের উপর কাজ সম্পাদিত হয় তাহলে ধনাত্মক, আর যদি পরিপার্শ্ব থেকে সিস্টেমের উপর কাজ করে তাহলে হবে ঋণাত্মক। তাহলে আমরা এখন এই তাপগতিবিদ্যার প্রথম অধ্যায়ের যে কয়েকটা ধাপ আছে সেই নিয়ে আলোচনা করতেছি। প্রথম ধাপ হলো
সমচাপ প্রক্রিয়া। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না তাকে সমচাপ প্রক্রিয়া, অর্থাৎ সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হবে না তাকে সমচাপ প্রক্রিয়া আমরা বলতে পারি। ধরা যাক একটি সিলিন্ডার, এই যে একটা সিলিন্ডারের কথা চিন্তা করি আমি, একটা সিলিন্ডারে আবদ্ধ আছে। আচ্ছা, এই একটি ঘর্ষণহীন পিস্টন, এই একটা পিস্টন আছে, পিস্টনটি হলো ঘর্ষণহীন পিস্টন সংযুক্ত আছে এবং পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম আমি, এই পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং গ্যাসের চাপ কি ধরলাম আমি, পি ধরলাম। তাহলে পিস্টনের উপর গ্যাসের চাপজনিত মোট বলের পরিমাণ পিএ হবে, গ্যাসের চাপজনিত মোট বলের পরিমাণ পিএ হবে। এখন একটি বাহ্যিক বল, এটা এফ, বাহ্যিক বল যদি আমি এফ, যার মানে পিস্টনের উপর আমরা যদি এই প্রয়োগ করি, তাহলে গ্যাসের চাপজনিত বলের যে মান যেটা পিএ আছে পেলাম আমরা, যদি পিস্টনের উপর বাহ্যিক বল প্রয়োগ করি তার কি হবে, সমান হবে যদি পিস্টনের উপর ক্রিয়াশীল বল সাম্যাবস্থায় থাকে, কিন্তু যদি আমরা গ্যাসের প্রসারণ ঘটলে কি ঘটবে, গ্যাসের যদি প্রসারণ ঘটে, এর আগের জায়গায় ছোটো, গ্যাসের যদি প্রসারণ ঘটে তাহলে কি ঘটবে, তাহলে পিস্টনটা কিছু অংশ পিছনের দিকে সরে যাবে। এই সামান্য অংশ সরে যাওয়ার যে অংশটা আমরা ধরলাম এটা ডিএক্স, অর্থাৎ অতি ক্ষুদ্র অংশ ডিএক্সে পিছনের দিকে গ্যাসের সম্প্রসারণের কারণে সরে গেল। তাহলে ডিএক্স ক্ষুদ্র হওয়ার কারণে গ্যাসের চাপটাকে আমরা অনেক ক্ষুদ্র যেহেতু এটাকে, সেজন্য আমরা এটাকে অপরিবর্তনশীল বিবেচনা করতে পারি। অর্থাৎ এফ বলের বিপরীতে বাহ্যিক কাজের পরিমাণ যদি ডিডাব্লিউ হয়, তার ডিডাব্লিউ কাজ সমান সমান কি, বল গুণন সরণ। বাহ্যিক বল ছিল এফ, বল গুণন সরণ হলো। এখন আমরা এর আগে গ্যাসের চাপজনিত বল এর আগে দেখলাম যে পিএ, তাহলে বলের পরিবর্তন পিএ আর ডিএক্স আছে সরণ। এখান থেকে আমরা এই এ ডিএক্স সমান আসতেছে ডিভি, অর্থাৎ কাজ সমান আমরা পাচ্ছি বল গুণন এখানে পি ডিভি, অর্থাৎ ডিডাব্লিউ সমান আমরা এখানে পি ডিভি সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এটা পেয়েছি। অর্থাৎ এখন যদি আমরা এটাকে বর্ণনা করতে চাই, ধরি স্থির চাপে গ্যাসের পরিবর্তন আয়তন আগে প্রথমে ছিল V1, যে আমি চিত্রটা দেখালাম, এবং সেখান থেকে চাপের কারণে পরিবর্তন হয়ে আয়তন V2 হলো। এই অবস্থায় গ্যাস কর্তৃক মোট কৃত কাজ আমরা যদি ডেল ডাব্লিউ ধরি, তাহলে চাপ হলো P, আয়তনের পরিবর্তন হলো V2 থেকে V1, অর্থাৎ কৃত কাজ হলো চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফলের সমান। আর আমরা প্রথম সূত্র থেকে কি জানি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটার আগে আমরা প্রথম সূত্র থেকে দেখেছি। তাহলে উপযুক্ত সমীকরণ, এই সমীকরণটা যদি আমরা এই মানটা বসাই, তাহলে আমরা পাই আমরা ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি। এটা হলো সমচাপের ক্ষেত্রে আমরা এটা পেলাম। এখন আছে সমষ্ণ প্রক্রিয়া, সমচাপ গেল, সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে, অর্থাৎ তাপমাত্রাটাকে এখানে স্থির ধরা হয়েছে। হ্যাঁ, তাহলে এই স্থির ধরা হয়েছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, তো আমরা জানি কি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে বলে সিস্টেমের অন্তর্নিহিত তাপমাত্রা যেহেতু স্থির, তাহলে সিস্টেমের অন্তর্নিহিত বা অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা স্থির যেহেতু, সেই কারণে কি হবে, আমরা ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তি যেটা এখানে আছে সেইখানে আমরা একটা কী পাবো, 0 পাবো। তাহলে ডিইউ যদি 0 পাই, তাহলে আমরা পাই ডিডাব্লিউ সমান ডিকিউ, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় কোনো সিস্টেম কর্তৃকৃত কাজ ওই সিস্টেমের সরবরাহকৃত মোট তাপশক্তির সমান। আর একটা আছে রুদ্ধতাপ প্রক্রিয়া, যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেম থেকে তাপ বাইরে যাবে না, বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না, অর্থাৎ তাপের কোনো আদান প্রদান এখানে হবে না। তাহলে এই ধরনের আমরা যদি কোনো সিস্টেম থাকে, তাহলে এটা আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে পারি। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ওই একই জিনিস আমরা সূত্র জানি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়ার সিস্টেমের সাথে পরিপার্শ্বের তাপের কোনো আদান প্রদান হয় না, যেহেতু তাপের আদান প্রদান হয় না, তাহলে তাপ কি ডিকিউ, তাহলে এটা ডিকিউর মান কী হচ্ছে, 0 হচ্ছে। তো ডিকিউর মান যদি 0 হয়, তাহলে ডিডাব্লিউ সমান মাইনাস ডিইউ, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির বিপরীত। রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে সিস্টেমে যে কাজ সম্পাদন করে তা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয় বলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। সিস্টেমে কি হয়, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় বা সিস্টেম ঠান্ডা হয়। আর শক্তি হ্রাস পেলে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে অবশ্যই সেটি ঠান্ডা হবে। রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে বাইরে থেকে
শক্তি সরবরাহ করে সিস্টেমের উপর যে কাজ সম্পাদিত হয়, বলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় এবং সিস্টেমের তাপমাত্রাও বৃদ্ধি পায়। অতএব বলা যায় রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেমে উষ্ণ হয় এবং রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়। অর্থাৎ রুদ্ধতাপীয়, আবার বলছি, রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয় এবং রুদ্ধতাপীয় প্রসারণে, সংকোচনে উষ্ণ হবে, প্রসারণে হবে সিস্টেমটা শীতল, কারণ তাপ বাইরে থেকে আসবে না, ওই ভিতরের মধ্যে তাপ আদান প্রদান হবে। যাই হোক, ধন্যবাদ। আজকে তোমাদেরকে আমি তাপগতিবিদ্যার প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেকচার দিলাম। আজকে যে পর্যন্ত আমি আলোচনা করলাম, তোমরা বাসায় এগুলো ভালো করে দেখবা, বই দেখবা এবং পড়বা, আর নিয়মিত লেখাপড়া করবা। আমরা যেন এই মহামারীর মধ্যেও আমাদের পড়ালেখা ঠিকমতো চালিয়ে যেতে পারি এবং আমাদের শারীরিক দিক থেকে আমরা যেন সুস্থ থাকি, এই জন্য সকলকে আমি দোয়া করছি। আর সামনে তোমাদের এর সঙ্গে ইনশাল্লাহ আবারও এই অধ্যায় নিয়ে আলোচনা হবে, দেখা হবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ।